এবার শুরু হতে চলেছে দেশের সবচেয়ে বড় মোকদ্দমা আপকি আদালত রজত শর্মার সাথে। নমস্কার, আপকি আদালতে আপনাদের স্বাগত। আপকি আদালতে আজ আমরা প্রস্তুত করতে চলেছি এমন এক চলচ্চিত্র অভিনেত্রীকে যিনি পর্দায় এলে দর্শকের মনের ভেতর আলোড়ন তোলেন। উনি যখন আপনার সামনে আসবেন আপনারও হৃদস্পন্দন বেড়ে যাবে। প্লিজ ওয়েলকাম সেনসেশনাল বিপাশা বাসু। How's it going? Scared, nervous? I'm going to sit down. Thank you, thank you. আর বিপাশা বাসুর এই বিশেষ মোকদ্দমার জন্য আজ জাজ হিসেবে আমরা আমন্ত্রণ জানিয়েছি প্রোডিউসার, ডিরেক্টর, রাইটার, থিঙ্কার এবং এমন এক ব্যক্তি যিনি বিপাশাকে খুব ভালো করে চেনেন। প্লিজ ওয়েলকাম মহেশ ভাট। আর আপকি আদালতে আজকের এই মামলা শুরু করার আগে আজকের জাজ মহেশ ভাটের অনুমতি চাইব আজকের মামলা শুরু করার জন্য। এবার শুরু করুন। আপকি আদালতে প্রথম অভিযোগ বিপাশা বাসুর ওপর। আপকি আদালতে ফিল্ম স্টার বিপাশা বাসুর ওপর অভিযোগ হচ্ছে যিনি যুব সমাজের মাথা খাচ্ছেন, ওদের বিগড়ে দিচ্ছেন। বিপাশা, গত 11 বছর ধরে যুব সমাজ আপনাকে সিনেমায় দেখছেন। কখনো আপনি বলছেন बीड़ी जलाइले जिगर में बड़ी आग है, আর কখনো আপনি বলছেন फूक दे रे কেন মাথাগুলো খাচ্ছেন? আমি যদি সরি বলে দিই তাহলে চলবে? আমরা উচ্ছন্নে যেতে একেবারে তৈরি। কি অবস্থা দেখুন, এরা বিগ্রতে চায়। দেখুন, আমি আমার পক্ষ থেকে শুধু এটাই বলতে পারি যে বিড়ি জ্বালিয়ে আমার তো অনেক লাভ হয়েছে। আর আর और सिर्फ আই থিঙ্ক যে শুধু আমার লাভ হয়নি, আই থিঙ্ক যে এমন একটা গান পুরো দুনিয়া পেয়েছে যে গানে সবাই নেচেছে। আই থিঙ্ক তাহলে আপনি বলতে চাইছেন যে বিড়ি যারা বানায় তাদের লাভ হয়? না, বিড়ি আমি একদমই অ্যান্টি স্মোকিং। লাইক আই ডোন্ট লাইক স্মোকার্স অ্যান্ড আই থিঙ্ক অল অফ ইউ হিয়ার, আমি সবাইকে সিরিয়াসলি বলছি, স্মোকিং একটা খুবই বাজে অভ্যেস। তাই বিড়ি, সিগারেট কিছুই খাবেন না। ইউ শুডন্ট গো নেক্সট টু নিকোটিন। আই এম অ্যাবসলিউটলি এগেইনস্ট ইট। কেউ খাবে না, শুধু গানটাতে নাচতে পারো। চলুন, বিড়ি সিগারেটের বিষয়ে তো আপনি মানা করে দিয়েছেন, কিন্তু যখন আপনি স্ক্রিনে নেমেছিলেন, যখন আপনি বলেছিলেন जादू है नशा है तुझको भुला के जाऊं, ওটা আসলে আমি জানতাম না যে আমি আদৌ কি করছিলাম। কারণ তখন কি হয়েছিল, ওই গানটা যখন আমরা শ্যুট করছিলাম, আমরা তখন 20টা নাইট শ্যুট করেছিলাম। তারপর হঠাৎই পূজা জানালো যে আমরা এবার গান শ্যুট করব সকালবেলায়। আর পন্ডিচেরিতে ইট ওয়াজ লাইক 50 ডিগ্রি, ইট ওয়াজ রিয়েলি হট। এতটাই ওখানে গরম ছিল যে জানি না যে শুটিংয়ে যে কি হয়েছিল। হ্যাঁ, এটা ঠিক যে টেম্পারেচার হট, আমি হট, আমার যে এক্স বয়ফ্রেন্ড ছিল তখন তাকেও হট দেখতে লাগতো। তো সব মিলিয়ে একজন ডিরেক্টর বলেছেন যে বিপাশা বাসু যে কোনো ঘরে ঢুকলেই সেই ঘরের টেম্পারেচার চেঞ্জ হয়ে যায়। এবার এই যে এই বিষয়টা, এটা আমার কাছে কোনো উত্তর নেই। আপনি আমাকে কোনো শাস্তি দিন। পানিশমেন্ট তো জজ সাহেব দেবেন। আচ্ছা, সাহেব ভট সাহেব। তারপরে আমি শুনলাম আপনার একটা গান আছে, परवाने शमा जलाएं जल जाए न बिपाशा, आज तुझे सिखा दूं प्यार की भाषा। দেখুন, আমি প্রেমের ভাষা খুব ভালোভাবেই শেখাতে পারি। সেই জন্যই এই গানটা লেখা হয়েছিল আমার নাম করে। কিন্তু ভালো প্রেমের ভাষা মানে নট দ্য ওয়ে ইউ আর থিঙ্কিং। আমি খুবই লাভিং, লাভেবল মেয়ে একজন।
You know, I really can teach a little bit lesson of love to everyone. I love you guys. Thank you. আপনার গান पड़ गई मैं पूरी तरह सुन हो गई मैं टुन এই গানগুলো যারা লিরিসিস্ট আছেন না তারাই লেখেন, আমি তো শুধু আসি আর লিপসিং করি ইনোসেন্ট ভাবে একদম। আর এটা হলো আব্বাস মাস্তানের সিনেমা, তারা আমার খুব পছন্দের ডিরেক্টর, আমার প্রথম ডিরেক্টর এনারা, তাই খুবই রেসপেক্ট করি ওনাদের। এই জন্যই আমি গান শুনিও না। ওনারা বলেন যে চলে এসো বিপাশা সেটে আর এই গানটা গাও, লিপসিং করে দাও। তখন আমার তো ফিল্মের লোকেরা বলেছেন যে এই গানটা করে আপনি চিকনি চামেলিকে টক্কর দিতে চাইছিলেন। না, চিকনি চামেলি আই থিঙ্ক হ্যাজ সারপাসড এভরিথিং। ওটা বাকি গানের থেকে অনেকটাই এগিয়ে গিয়েছে। আমি নিজেও এই গানে অনেক নেচেছি এবং আমার মনে হয় যে চিকনি চামেলিকে টক্কর দেওয়া সহজ নয়। কিন্তু এটা তো সত্যি যে যে ধরনের গান আপনি করেন, যে ধরনের অভিনয় আপনি করেন, যে ধরনের ডায়লগ আপনি বলেন, যুব সমাজ বিগড়ে যায়। আপনারা বিগড়ে গেছেন? আমি আরো একটা উদাহরণ দিচ্ছি। ওই যে জিসমে আপনার একটা ডায়লগ ছিল, আপনার হয়তো মনে আছে, ये जिस्म प्यार नहीं जानता जानता है तो भूख, सिर्फ जिस्म की भूख। দেখুন, ওটা তো বিপাশা বাসু ছিল না, ওটা একটা চরিত্র ছিল যার নাম সোনিয়া। ওই চরিত্রটা আমার খুবই পছন্দের ছিল। আর সত্যি বলতে কি, প্রথমবার আমি কোনো সিনেমার জন্য তখন আমি যাকে বলে ফিল্ডিং করছিলাম, আমি ভাট সাহেব আর পূজার কাছে গিয়েছিলাম আর বলেছিলাম আমি এই চরিত্রটা করতে চাই আর আপনারা আমায় এই সিনেমায় নিন। কারণ ওই সময় এটা মানা হতো অভিনেত্রীরা এত বোল্ড হতে পারে না। আর আমি এটা বিশ্বাস করি যে যদি অ্যাডাল্ট ফিল্ম হচ্ছে, এরম যদি কোনো মানে চরিত্রটা এতটাই নতুন ছিল, মানে কোনো সিধা সাধা মেয়ে ছিল না, কারণ শি ওয়াজ ডিসেপটিভ, শি ওয়ান্টেড টু ইউজ লাভ অ্যান্ড শি ওয়ান্টেড টু গেট হোয়াট শি ওয়ান্টস। তাই আমার মনে হয়েছিল যে এটা খুবই একটা হিন্দি সিনেমার যেমন হিরোইন হয় বরাবরই খুব একটা প্রেডিক্টেবল রূপ নিয়ে আসে, সিনেমার পর্দার সামনে মনে হয়েছিল যে এই ইমেজটা একটু ভাঙা প্রয়োজন। অ্যান্ড অ্যাজ অ্যান অ্যাক্টর ইট ওয়াজ ভেরি চ্যালেঞ্জিং। কিছু কিছু জিনিস একদমই পাল্টায় না। হ্যাঁ, জিসমে আপনার কিসিং সিন ছিল যেটা সবাই দেখেছিল। রাজ 3-তে সব থেকে লম্বা কিসিং সিন রয়েছে সিরিয়াল কিসারের সঙ্গে। দেখুন, আমি সবসময় বলেছি যে কিসিং অন স্ক্রিন একটা খুবই কঠিন বিষয়, কারণ খুবই ব্যক্তিগত মুহূর্ত সেটা। জিসমে আমি অতটা ভাবিনি, কারণ তখন আমারও বয়ফ্রেন্ড ছিল, তাই আমার কোনো অসুবিধাই হয়নি। কিন্তু যখন পর্দায় দেখলাম তখন ভাবলাম ও মাই গড, হোয়াটস গোয়িং অন। তাই ওটার পরে আরেকটা অনস্ক্রিন কিস ছিল আমার রণবীরের সাথে। আমি অনেক চেষ্টা করেছিলাম যে আই শুড গেট ইট ক্যান্সেলড, কিন্তু আদিত্য চোপড়া আমার কোনো কথাই শোনেননি। আর খুবই অস্বস্তিকর একটা মুহূর্ত ছিল। অ্যান্ড ফাইনালি ইট লুকস নাইস অন দ্য স্ক্রিন, বাট ওয়েন ইট কেম টু ইমরান হাশমি, এবার আমি আপনাদের সত্যিটা বলছি, ইমরান হাশমির কথা উঠল, তখন আমি ভাবলাম যে এই যে এর নাম সিরিয়াল কিসার, যদি আমি ভাট সাহেবকে গিয়ে বলি যে আই ডোন্ট ওয়ান্ট টু কিস হিম, গেট দ্য কিস আউট, আমি ভাবলাম লোকেরা আমায় ধরে পিটবে ধরে ধরে। So I can't disappoint the audience. So this is the first time I did not tell the makers that please take the kiss out. I said please keep the kiss. Let's just do the kiss. আর সেটা নেভার এন্ডিং হয়ে গেল। এমন মোটেই নয়, ওটা নেভার এন্ডিং ছিল না, ওই সিনটা খুবই লম্বা ছিল। সিন লম্বা ছিল নাকি কিস লম্বা ছিল? না, বিষয়টা হলো যে কিস করতে করতে সিনটা ছিল, তাই খুবই কঠিন ছিল, মানে আরো বেশি কঠিন। হ্যাঁ, অনেকবার ডায়লগও ভুলে গিয়েছিলাম। হ্যাঁ, আমি শুনেছি মাধবনের সাথেও কিসিং সিন করার সময় অনেক সমস্যা হয়েছিল। ওটা তো একটা ছোট্ট কেস ছিল, কিন্তু অনেক সমস্যা হয়েছিল, কারণ ও আমার বন্ধু, আর একটা বন্ধুর সাথে সাডেনলি ইউ হ্যাভ টু কিস হিম। তো সেদিনকে আমি একটু মানে ওই আর কি একটু শ্যাম্পেন খেয়েছিলাম, কিন্তু সাধারণত আমি খাই না। আপনি শ্যাম্পেন খেয়েছিলেন আর ও পেঁয়াজ খেয়েছিল। হ্যাঁ, আপনি কি করে জানলেন? কিছু রাস তো আমার কাছেও আছে। ও আচ্ছা, আমার না ওই অত মানে স্মৃতিশক্তিটা ভালো নয়, আমার মেমোরি প্রবলেম আছে, এটাই আমার প্রবলেম, আমি সবকিছু ভুলে যাই। যখনই প্রয়োজন পড়ে আপনার স্মৃতিশক্তি হারিয়ে যায়? না, হ্যাঁ, সব সময়। না, আমি সত্যি কথা বলতে আমার স্মৃতিশক্তি, আই উড সে দ্যাট মাই মেমোরি লাস্ট ফর 3 months, আবার কখনো কখনো 3 দিনেও ভুলে যাই। কিন্তু কেন এরকম
রোলই আপনি পান আর আপনাকে সেরকম রোলই দেওয়া হয় যেখানে আপনি পতি পত্নীর মাঝখানে ও হয়ে যান, আর আপনি একবারই হয়েছিলাম। দেখুন আপনি সিডিউস করেন, মার্ডার করেন। টু প্লে দিস কাইন্ড অফ ডার্ক রোলস আমার খুব ভালো লাগে। তার কারণ হলো আমি একজন সাধারণ মেয়ে, আমার জীবন খুবই সাধারণ। অবশ্যই আমি ফেমাস, সেটা ছাড়া যখন আমি বাড়ি ফিরি তখন একই জিনিস করি যা সবাই করে। সো টু লিভ দ্য লাইফ অফ সামবডি এলস উইচ ইজ ভেরি ডিফারেন্ট ফ্রম মাইন এক্সাইটস মি। আপনি বাড়িতে কি করেন সেটা আমি আপনাকে দেখাতে চাই। আমি তো আপনাকে আপনার সিনেমার বিষয়ে জিজ্ঞেস করছিলাম, এবার দেখুন আপনার বাড়িতে কি করেন। এই দেখুন ছবি। ভাট সাহেব, এবার দেখুন আমি তো আরাম সিনেমাতে করছিলাম। এটাকে আরাম করা বলে? হ্যাঁ, রিল্যাক্স। আরাম করা তো ভালো, বাড়িতে বিছানায় আরাম করে উই শুড বি রিল্যাক্সড অল দ্য টাইমস। সিনেমায় এমন অভিনয় করেন, সিডিউস করেন চরিত্র, সেটা বুঝতে পারছি, কিন্তু ঠিক। কভারে আপনি এরকম ছবি ছাপান। দেখুন, একটা কমফর্ট লেভেল থাকে আর আপনার জীবন প্রতি বছর পাল্টাতে থাকে, প্রায়োরিটি পাল্টাতে থাকে। তাই যদি একটা ম্যাগাজিনের কথা বলি তাহলে ওই সময় ও আমার বয়ফ্রেন্ড ছিল, আর আমরা এটা তো বয়ফ্রেন্ডও নেই। সেই জন্য তো ভালো লাগে না, একা বেশি ভালো লাগে। এই ছবিটা বেশি ভালো লাগছে আমার। আর বাস্তব জীবনেও হ্যাঁ, এগুলো তো শুধু ছবি। আমি একটা ছবি দেখেছিলাম একজন ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সাথে। দেখুন, এই বিষয়ে আমি কোনোদিনও মিডিয়ার কাছে কোনো ক্লারিফিকেশন দেওয়ার চেষ্টা করিনি। আজ যখন আপনি আদালতে জিজ্ঞেস করছেন এত বছর পর, আই থিঙ্ক আই শুড টক অ্যাবাউট ইট। আমি রোনাল্ডোর খুব বড় ভক্ত, আর এখনও তাই। আর সবসময় দেখা করতে চাইতাম, লাইক এনিবডি, এনি ক্রেজি ফ্যান। আমার ইচ্ছে ছিল যে তিনি আমার গেঞ্জিতে অটোগ্রাফ দিন, অ্যান্ড লাইক অ্যান এক্সাইটেড গার্ল। তাই পর্তুগালে যখন আমি এই সুযোগটা পেয়েছিলাম, যেখানে আমি 7 ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড হোস্ট করেছিলাম বেন কিংসলে আর হ্যালারি সোয়াঙ্কের সাথে, আমার সেখানে রোনাল্ডোর সাথে দেখা হয়েছিল। অ্যান্ড আই হ্যাড গিভেন হিম ওয়ান অফ দ্য অ্যাওয়ার্ডস, অ্যান্ড পোস্ট দ্যাট উই মেট, আই মিন এভরিওয়ান, সবারই পার্টিতে দেখা হয়েছিল। আর রোনাল্ডো খুবই লম্বা, আর আমরা ডিস্কোতে গিয়েছিলাম যেখানে প্রচণ্ড নয়েজ ছিল, আর ওখানে পাপারাজি অ্যালাউড ছিল না। বাট every time he wanted to talk to me, he was bending down and talking to me. And there were a lot of phone cameras. আমার বক্তব্য হচ্ছে, যদি ও আমায় কিস করতো তাহলে সেই কিসের কোনো ছবি নেই কেন? কিসের আগের মুহূর্তে ছবি কেন এসেছে? তাই এরকম ডক্টর ছবি, যদিও এটা ডক্টর নয়, ইটস জাস্ট অ্যান অ্যাঙ্গেল। তাই আমিও যখন ছবিটা দেখেছিলাম, যখন আমার বন্ধু বলেছিল, আই থিঙ্ক বিপাশা, দেয়ার ইজ সাম সান ট্যাবলয়েড যেখানে তোমার ছবি বেরিয়েছে, অ্যান্ড ইউ শুড সি ইট। ছবিটা আমার কাছে আছে, আপনি যদি দেখতে না, চান। আমার দেখার কোনো ইচ্ছে নেই। আই থিঙ্ক ইট ওয়াজ ওয়ান অফ মাই মোস্ট এম্বারাসিং মোমেন্টস অফ মাই লাইফ। কারণ আমি খুবই রেসপন্সিবল একজন মেয়ে, আর সেই সময় আমি একটা সম্পর্কের মধ্যেও ছিলাম। সো আই এম নট আ কাইন্ড অফ আ ওম্যান হু উড এভার চিট অন আ ম্যান। তাই এই কথাটা আমি খুবই একদম ফ্র্যাঙ্কলি, অনেস্টলি সবার সামনে বলতে পারি যে যখন আমি কোনো সম্পর্কে থাকি, আই ডু ইট হোল হার্টেডলি। সো বিপাশা, আপনি অনেস্টলি প্রথমবার সবার সামনে ফ্র্যাঙ্কলি সব কথা বলছেন। আমি হ্যাঁ। আপনার কথা বিশ্বাস করছি, তার সঙ্গে এই অভিযোগ আমি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমরা একটা ব্রেক নিয়ে নেবো, আর ব্রেকের পর আপকি আদালতে বিপাশা বসুর উপরে জনতার প্রশ্ন আর অভিযোগের আরো এক পর্ব। আপনি কোনো ইন্টারভিউতে বলেছিলেন যে আপনার জন্য কিসিং সিন করাটা এতটাই সমস্যাজনক হয়ে ওঠে, খুব অসুবিধা হয়। কিন্তু ইন্টিমেট সিন করা খুবই সোজা লাগে। হ্যাঁ, কারণ কিছু করতেই হয় না ইন্টিমেট সিনের সময়। এখানে দেখো, ওখানে দেখো, এদিকে দেখো, ব্যাস হয়ে গেল। ওয়েলকাম ব্যাক। আপকি আদালতে আমাদের অতিথি ফিল্ম স্টার বিপাশা বাসু। আপকি আদালতে পরবর্তী অভিযোগ। আপকি আদালতে ফিল্ম স্টার বিপাশা বাসুর ওপর অভিযোগ হলো যে ই নিজের সেক্স অ্যাপেল নিয়ে পুরোপুরি অবসেসড। বিপাশা, আমি শুনেছি যে আপনি জীবনে শুধু একজনকেই মন থেকে ভালোবাসেন, আর তার নাম হলো বিপাশা। বহু বছর পর আমি এটা শিখেছি যে নিজেকে ভালোবাসাটা সবচেয়ে বেশি জরুরি।
এই কথাটা, এই শিক্ষাটা আমি আমার জীবনে খুব দেরি করে পেয়েছিলাম। আর সেই জন্য আমি আমার ব্র্যান্ড খুলেছি, যার নাম হলো বিবি লাভ ইয়োরসেলফ, যেখানে আমি মানুষদের সত্যিকারের অনুপ্রেরণা দিই যে কিভাবে নিজেকে ভালোবাসা শুরু করতে হয়। আপনি নিজেকে ভালোবাসেন আর নিজের সেক্স অ্যাপিল নিয়ে আপনি খুবই ইমপ্রেসড। আমি আপনাকে বলতে চাই যে আমি আমরণ সেক্সি থাকতে চাই। আমি একজন সেক্স আমি চাই যে আমি একজন সেক্সি ঠাকুমা হই, নিজের নাতি নাতনিদের বলি যে চলো, ডোন্ট মেস উইথ মি, আই এম আ সেক্সি গ্র্যান্ডমাদার, ওকে? তো এটাই আমার মানসিকতা। আমার মনে হয় যে মানুষের মধ্যে একটা সেক্স অ্যাপিল থাকা খুবই প্রয়োজন, টু বি অ্যাট্রাক্টিভ। তার মানে এটা নয় যে দ্যাট ইটস অ্যাবাউট আ পিকচার পারফেক্ট ফেস, ভেরি সেক্সি বডি। আমার মনে হয় যে একজনের পার্সোনালিটি সেক্সি হওয়া উচিত। আর সেক্স অ্যাপিল কেউ অর্জন করতে পারে না, ইউ হ্যাভ টু বি বর্ন উইথ ইট। যদি আপনি বলেন যে আমি আমার সেক্স অ্যাপিলটা ব্যবহার করি ফিল্ম ইন্ডাস্ট্রিতে, তাহলে আমি এটা মেনে নেব, কারণ আমার মনে হয় যে সেক্সি একটা খুবই খারাপ শব্দ মানা হতো আগে যখন আমি এসেছিলাম ফিল্ম ইন্ডাস্ট্রিতে। আর সব জার্নালিস্টরা এসে আমার প্রশ্ন করতেন যে আপনার কেমন লাগে যখন লোকে আপনাকে সেক্সি বলে। সো আই ইউজ টু থিঙ্ক দ্যাট আমার তো ভালোই লাগে, আপনাদের কেন খারাপ লাগছে আমি জানি না। কিন্তু আমার মনে হয় ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু বি সেক্সি, ইটস ভেরি ইম্পর্টেন্ট টু হ্যাভ। জিজ্ঞেস করেই থাকবে এই জিসমের রাজটা কি। দেখুন, আমি খুব এক্সারসাইজ করি, আমি প্রচণ্ডভাবে নিজের খেয়াল রাখি, আমি ভালোভাবে খাওয়া দাওয়া করি। আমার মনে হয় যে আমি এই একটাই জীবন পেয়েছি, আর মানুষের কাছে শরীরটা বাদ দিয়ে আর কিছুই নেই। যদি আপনার শরীর না থাকে তাহলে আপনার মস্তিষ্ক কাজ করার সুযোগ পাবে না। তাই এটা খুবই জরুরি যে আপনি আপনার শরীরের ওপর, আপনার হেলথের ওপর ইনভেস্ট করুন। তো বিপাশা, এমন একটা সময় এসেছিল যখন আপনি এই রাস্তা হারিয়ে ফেলেছিলেন আর একজন জার্নালিস্ট আপনাকে মোটা বলেছিল। একদম মোটা। আমার মনে আছে একটা ট্যাবলয়েড একবার বলেছিল বিপাশা বিকামস ফ্যাট ইন বোল্ড লেটার্স। আর আমার মনে হতো যে না, কোথায়, আমাকে তো বেশ মিষ্টি লাগছে, আমি কিভাবে মোটা হয়ে গেলাম। আর আমি কোনোদিনও সত্যিটা, মানে বিজনেসটা এতটা ডিলিউশনাল যে আপনাকে, বিকজ ইউ আর সাকসেসফুল, আপনি প্রতিদিন কাজ করছেন, তো আপনাকে কেউ মুখের ওপর সত্যিটা বলবে না। আর এত বছর আগে, আই থিঙ্ক আই ওয়াজ 23 or 24 years old then, when people call me fat, আর সেই সময় আমার মনে হতো আমি তো খুবই সাকসেসফুল, আর আমার কাছে এত কাজ আছে, আমাকে ভালোই দেখাচ্ছে, কেউ তো আমায় কিছু বলছে না। কিন্তু আমার মনে হয় যে এই অপ্রিয় সত্যি কথাটার মাঝে মধ্যে প্রয়োজন পড়ে, যেটা আপনার সেই সময় সারাউন্ডিং আপনি থাকেন, তারা কখনো কখনো আপনার মনে ভ্রান্ত ধারণা তৈরি করে ফিল্ম ইন্ডাস্ট্রিতে। সো আই থিঙ্ক আই রিকোয়ার দ্য স্ল্যাপ অন মাই ফেস, যে চলো, মোটা হয়ে গেছো, এবারে নিজের খেয়াল রাখো, বিকজ ফিল্ম ইন্ডাস্ট্রি ইজ আ ভিজুয়াল মিডিয়াম। এটা খুবই গুরুত্বপূর্ণ এখানে যে আপনি নিজেকে খুব ভালোভাবে প্রেজেন্ট করুন। তাই ধুমটুতে বিকিনি পরার জন্য আপনি নিজেকে আবারও রোগা করার প্রক্রিয়া শুরু করেন। হ্যাঁ, আমাকে 1 বছর দিয়েছিল আদিত্য চোপড়া, কারণ যখন উনি বলেছিলেন যে আপনাকে রিও গিয়ে আপনাকে বিকিনি পরতে হবে, সার্ফিং করতে হবে, আমি ভাবলাম আমি এটা কি করে করব, আমি এতটা মোটা হয়ে গেছি, আমি অনস্ক্রিন বিকিনি পরতে পারবো না। সো হি সেড আই এম গিভিং ইউ 1 year. সো আই থিঙ্ক ইট হেল্প মি। আমার মনে হয় যে আমার এই যে ফিটনেসের সাথে যে রোম্যান্সটা স্টার্টেড উইথ নো এন্ট্রি, আর তারপরে আরও বাড়লো ধুম 2-তে। আই থিঙ্ক ইট জাস্ট আই বিকেম মোর অ্যান্ড মোর অ্যাওয়্যার অ্যাবাউট হেলথ অ্যান্ড ফিটনেস। আগে তো ওটা একটা প্রয়োজনীয়তা ছিল যে আপনি যদি ফিল্ম ইন্ডাস্ট্রিতে থাকেন তাহলে আপনাকে ফিট দেখাতে হবে, কিন্তু ধীরে ধীরে পরে আমার মনে হয় ওটা আমার প্যাশন হয়ে যায়। হ্যাঁ, ফিট হওয়া তো ঠিক আছে, কিন্তু সেটা দেখানো ব্যাপারটা একটু, আমার মনে হয় না। I disagree with you. আমার মনে হয় যে আপনি যদি কনসিয়াস না হন, যদি আপনার স্বাস্থ্য ভালো থাকে, ইউ আর কনফিডেন্ট, কেউ আপনার মাথায় বন্দুক ঠেকিয়ে রাখছে না, দ্যাট শো ইট। যদি আপনি দায়িত্বশীলভাবে নিজের ইচ্ছেতে মানে ওই যে বিকিনি পরে অনস্ক্রিন আসতে চান, দেন আই ডোন্ট সি আ প্রবলেম, বিকজ যদি আমি গোয়ায় যাই বা মায়ামিতে যাই তাহলে সেখানে আমি বিকিনি পরি। আই এম আ বিচ বাম, I love to be on the beach. তাই যদি আমি আমার ব্যক্তিগত জীবনে বিকিনি পরতে পারি, তাহলে আমার এটা মনে হয় না that I should have a double standard about wearing it on screen. কিন্তু যখনই আপনি এরকম কিছু রোল করার চেষ্টা করেছেন যেখানে সেক্স অ্যাপিল ছিল না, যেখানে আক্রোশ একটা সিনেমা ছিল, লামহা একটা সিনেমা ছিল, কাশ্মীরের ওপর আক্রোশ, বিহারের সমস্যাগুলো নিয়ে একটা সিনেমা ছিল, ওই সিনেমাগুলো হিট করেনি, কিন্তু তাতে আপনার একটু সেটব্যাক মনে হয়েছিল যে আমার তো? হ্যাঁ, অবশ্যই হয়েছিল। একজন অভিনেতা সবসময় চায় যে সে সব রকম ক্যারেক্টারে সচ্ছল আর অনেস্টলি পারফর্ম করতে পারবে। যারা লামহা দেখেছিল তারা সবাই আমার খুব প্রশংসা করেছিল, স্পেশালি ক্রিটিক্সরা আমার প্রশংসা করেছিল।
একটা বিষয়তে আমি খুব লাকি, আমি খুব যেই lucky সিনেমা समझते। করে থাকি না কেন, মিডিয়া হ্যাজ বিন ভেরি সাপোর্টিভ অফ মি, অফ হোয়াট এভার আই হ্যাভ ডান। মাই অডিয়েন্স টুডে, লাইক আই উড সে দ্যাট যদি অডিয়েন্স না থাকতো তাহলে অভিনেত্রীর পক্ষে টেকা সম্ভব নয়, একদম না। And I'm still to do good work. I think it's only because of the people. আর সেটা দেখাই যাচ্ছে এখানে যতজন বসে আছেন আপনাকে ভালোবাসেন। কিন্তু তারপর আপনি রাস্তা বদলালেন। ইমরান হাশমি যার সাথে আপনি কাজ করবেন না বলে দিয়েছিলেন, আপনি বলেছিলেন এ খুবই বেঁটে। তখন দেখুন আমি আসলে অন্ধ কি না, সব হিরোরাই ছোট, এটা আমার বুঝতে সময় লেগেছিল। শুধু ইমরানই যে কেন বেটে মনে হয়েছিল আমি জানি না। কিন্তু এখন রাজ 3-তে ইমরানের সঙ্গে কাজ করে ভালো লাগছে? খুব ভালো লেগেছে। আমার মনে হয় উনি একজন খুব দক্ষ অভিনেতা। ওই যে সিরিয়াল কিসারের যে ট্যাগটা, ওটা খোলস মাত্র। হি ইজ বিয়ন্ড দ্যাট। আমার মনে হয় ইমরান হাশমি জাস্ট গ্রোন অ্যাজ অ্যান অ্যাক্টর। ওনার প্রথম সিনেমাতেও আমি ছিলাম, ফুটপাত নামে একটা ফিল্ম আমরা দুজনে মিলে করেছিলাম। ওনার এটা মনে হয়েছিল যে ফুটপাত সিনেমা চলেনি কারণ আমরা ভাই বোনের মতো অভিনয় করেছিলাম। বাট হি ইজ ট্রিমেন্ডাস ট্যালেন্ট, খুব দক্ষ একজন অভিনেতা। আপনি একটা ইন্টারভিউতে এটাও বলেছিলেন যে আপনার জন্য কিসিং সিন করাটা খুবই সমস্যার হয়, মুশকিল, কিন্তু ইন্টিমেট সিন করাটা সহজ মনে হয়। ঠিক, কারণ কিছু করতেই হয় না ইন্টিমেট সিনের মাঝখানে। এখানে দেখো, ওখানে দেখো, এদিকে দেখো, ব্যাস হয়ে গেল। বিপাশা, আমার কাছে একটা লম্বা লিস্ট আছে যাতে অনেক অভিযোগও রয়েছে। আমরা একটা ব্রেক নিয়ে নেবো, আর ব্রেকের পর আপকি আদালতে বিপাশা বাসুর উপর জনতার অভিযোগের আরো এক পর্ব। ওয়েলকাম ব্যাক। আপকি আদালতে আমরা প্রশ্ন করছি, মোকদ্দমা চালাচ্ছি ফিল্ম স্টার বিপাশা বাসুর ওপর। আপকি আদালতে পরবর্তী অভিযোগ। আপকি আদালতে ফিল্ম স্টার বিপাশা বাসুর ওপর অভিযোগ হলো যে ইনি সবচেয়ে বেশি শয়তানি করেন। বিপাশা, আপনার স্কুল থেকে আমি এটা জানতে পেরেছি স্কুলে আপনাকে লেডি গুন্ডা বলে ডাকা হতো। নিজের থেকে বড় ছেলে মেয়েদের আপনি মারতেন? হ্যাঁ, মারতাম। আর একবার পরীক্ষা না দেওয়ার অছিলায় আপনি নাটক করেছিলেন। করেছিলাম, আর তখন জানতাম না যে আমি এত ভালো একজন অভিনেত্রী, কারণ আমি সায়েন্স পড়তাম আর আমি ক্লাসে ফার্স্ট হতাম, আর সেকেন্ড হওয়া আমার একদম পছন্দের ছিল না। তো সেই সময় অঙ্ক পরীক্ষার আগে আমার প্রিপারেশন ভালো ছিল না। আমি ভেবেছিলাম যে শুধুমাত্র একটা প্রি বোর্ড মিস করব আর একটু অ্যাক্টিং করে নিই। সো আই প্রিটেন্ডেড টু ফেইন্ট, আর আমি আমার ডান দিকটা চেপে ধরে অজ্ঞান হয়ে গিয়েছিলাম। তারপরে মা এসেছিল, মাসি এসেছিল, বাবা সেই সময় শহরে ছিলেন না, সবাই আমাকে নিয়ে চিন্তিত ছিল। আমি তারপরে কাঁদতে শুরু করলাম অঝোর ধারায়। মা তখন বলল, চলো তাড়াতাড়ি ডাক্তারের কাছে নিয়ে যাই। অ্যান্ড দ্য স্ট্রেট টুক মি টু দ্য হসপিটাল অ্যান্ড দে সেড যে এক্ষুনি এর অ্যাপেন্ডিসাইটিসের অপারেশন এক্ষুনি করতে হবে। আমি ভয় পেয়ে চিৎকার করতে শুরু করলাম, না না না, আমি করব না, বাবা নেই শহরে, আপনারা দাঁড়ান, না না, আমার পেটে ব্যথা ঠিক হয়ে গেছে, আর ব্যথা করছে না, আমি পরীক্ষা দিতে যাব, আমার শরীর ঠিক আছে। দে ডিডন্ট লিসেন টু মি, দে অপারেটেড মি দ্যাট ডে। তো তাই জন্য এত বড় একটা দাগ রয়েছে আমার পেটে, আর ওই দাগটা আমায় সব সময় মনে করায় যে কখনো মিথ্যে কথা বলা উচিত নয়। ইটস হরিবল, ইট ওয়াজ। আর তারপরে আমি প্রতিটা পরীক্ষা মিস করেছিলাম। আমার তো ইনজেকশন দেখেও ভয় করে, তো সেখানে আমার অপারেশন হয়ে গিয়েছিল। তারপরে আমি নড়াচড়া করতে পারতাম না, 15 days টু স্ট্রেটন আপ। ইট ওয়াজ সো স্ক্যারি। আর এই কথাটা আমি আমার বাবা মাকে এই গত 2 বছর আগে বলেছি। দে কান্ট বিলিভ আমি এত বড় একটা জানতে পেরে গেছিলেন যে কত বড় অভিনেত্রী ছিলেন আপনি ছোটবেলা থেকে। আমি একদম সলিড অ্যাক্ট্রেস, মিন্স স্ট্রেট অপারেশন, মানে এটা বিশাল বড় একটা ব্যাপার। আপনার মা ওই সময় শকড হয়েছিলেন যখন আপনি 15 বছর বয়সে নিজের মাকে গিয়ে বলেছিলেন যে আমার বয়ফ্রেন্ড রয়েছে, আমি তাকে বিয়ে করতে চাই? আমার আজ শুধু এই কথাটাই মনে আছে, কারণ আমার মা খুবই ড্রামাটিক, একেবারে সিনেমার মায়ের মতো, একদম যেমন ধরুন কিরণ খের টাইপের মা। মাই মাদার ইজ লাইক দ্যাট, বাট বেঙ্গলি স্টাইল। আমি স্কুল থেকে আসলাম, এসে আমি মাকে বললাম আই হ্যাভ ফলেন ইন লাভ। আর আমার মা দাঁড়িয়েছিলেন, তারপর হঠাৎ এইভাবে বিছানায় বসে পড়ে এইভাবে অজ্ঞান হওয়ার পুরো নাটক করলেন। আমি মাকে বলেছিলাম যে তুমি আমায় কিছুই বলবে না, তুমি আমাকে 2টো সালোয়ার কামিজ দেবে, কারণ তার আগে আমি শুধু শর্টস পরতাম। আমি বলেছিলাম যে আমায় 2টো সালোয়ার কামিজ বানিয়ে দাও, কারণ ওরা মারওয়ারি।
আর ওর বাড়ির লোকেরা চায় যে আমি সালোয়ার কামিজ পরে থাকি। আর আজ থেকে আমি নিরামিষ খাবো। আর তার আগে আমি একদমই পুরোপুরি নন ভেজিটেরিয়ান ছিলাম। আমি হঠাৎ করেই বললাম যে আজ থেকে আমি শুধুই নিরামিষ খাবো, সালোয়ার কামিজ পরবো, আর আমি শুধু একেই বিয়ে করব। সো মাই পুয়ার মাদার হ্যাড নো চয়েস, কিন্তু উনি সালোয়ার কামিজ বানিয়ে দিয়েছিলেন আমায়। অ্যান্ড সো সি আই এম আ ভেরি লাভিং গার্ল। তো আমি যখন সম্পর্কে থাকি তখন পুরোপুরি এই সম্পর্কে ডুবে যাই, কিন্তু ওই সম্পর্কটা বেশি দিন টেকেনি, কারণ আমি বম্বে চলে এসেছিলাম। আপনি এতটাই লাভিং যে আপনার মা বলেন যে আমার বনি তো হিটলার। হ্যাঁ, হিটলার। এখন একটু ভয় পায় এখন। ইউ নো, মাই মাদার ইজ লিটল বিট স্কেয়ার্ড অফ মি, কারণ উনি জানেন যে আমি এমনই একজন যার যত তাড়াতাড়ি রাগ হয় ঠিক তত তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। তাই আমার রাগকে সেরকম কেউ পাত্তা দেয় না, একদম মানে কোনো দামই নেই আমার রাগের। কিন্তু এতটা টাফ যে বিপাশাকে দেখা হয় আর যে রাগী বিপাশাকে আমরা দেখি, সে ভূতকে ভয় পায় ভীষণ। ভূত, অন্ধকার, একাকিত্ব থেকে, এগুলো সবের থেকে ভয় পাই আমি, সেই ছোটবেলা থেকেই। মনে হয় যে আমার মা বাবা হয়তো আমাকে খুব ভয় দেখিয়েছিল ছোটবেলায়। কিছু তো নিশ্চয়ই করেছে যে দিদি ছাড়া আমি ঘুমাতে পারতাম না। কিন্তু এটা কি সত্যি যে জীবনে যদি কখনো আঘাত পান তো তখন আপনি কান্নাকাটি শুরু করে দেন? হ্যাঁ, একদম, মানে 2-3 চিৎকার দিন ধরে? করে 2-3 দিন ঘর থেকে বেরোই না, কাঁদতে কাঁদতে শেষ হয়ে যাই। কিন্তু 3 দিন পর নো টার্নিং ব্যাক, লাইক দ্যাটস ইট, সলিউশন খোঁজো আর এগিয়ে যাও। হ্যাঁ, কিন্তু 3 দিন প্রচন্ড কান্নাকাটি করি। আমরা একটা ব্রেক নিয়ে নেবো, আর ব্রেকের পর বিপাশা বাসুকে প্রশ্ন করব তার জীবনের আরো কিছু অধ্যায় নিয়ে। এই ব্রেকের পর আমি কিছুই করছিলাম না, আমি তো চুপচাপ শুয়েছিলাম। I'm in trouble. আর কিছু বছর পর আপনি কিছুই করছিলেন না, যা করার জন করছিল। ওয়েলকাম ব্যাক। আপকে আদালতে আজ আমাদের অতিথি হলেন ফিল্ম স্টার বিপাশা বাসু। সেন্সেশনাল বিপাশা বাসুর উপর জনতার পক্ষ থেকে পরবর্তী অভিযোগ। আপকি আদালতে ফিল্ম স্টার বিপাশা বাসুর ওপর অভিযোগ হলো যে ইনি কথায় কথায় বিতর্কের সৃষ্টি করেন। 17 বছর বয়সে আপনি প্রথম কমার্শিয়াল করেছিলেন, আর তাতে একটা বিবাদ সৃষ্টি হয়েছিল। আপনার বাড়ির সামনে ডেমনস্ট্রেশন করেছিলেন মহিলারা, হ্যাঁ, মনে আছে না? এটা তো নিশ্চয়ই বলেননি। এখন মনে করার চেষ্টা করছি। হ্যাঁ, আই থিঙ্ক কালিডা কিভাবে? ক্যাম্পেইন, হ্যাঁ, ওই বিষয়ে কিরকম কথা scene বলছেন ছিল? আপনি। আমি তখন ছোট ছিলাম। আমি জীবনে অনেক ভুল করেছি, আর সেই ভুলগুলোকে স্বীকারও করি। হ্যাঁ, ওটা একটা, আই থিঙ্ক ইট ওয়াজ আ লন্ড্রি ক্যাম্পেইন দ্যাট আই হ্যাড ডান উইথ ডিনো। ক্যাম্পেইনটার প্রথম পোস্টার ব্যান্ড হয়ে গিয়েছিল, কারণ আমি কিছুই করছিলাম না। হ্যাঁ, আপনি তো খুব ইনোসেন্ট ছিলেন। ডিনো কিছু একটা করছিল, আর অ্যান্ড ইট গট, আর আমাদের যিনি অ্যাকচুয়ালি, ইটস আ ভেরি স্যাড থিং, বিকজ প্রভূত দাশগুপ্ত যিনি ওই অ্যাড ক্যাম্পেইনটা শ্যুট করেছিলেন, হি জাস্ট পাসড অ্যাওয়ে। হি ওয়াজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট ফটোগ্রাফার্স অফ ইন্ডিয়া, আর খুবই ফান লাভিং ক্যাম্পেইন শ্যুট করেছিলেন আমাদের দুজনকে নিয়ে ইন বেড। অ্যান্ড ইয়া, ইট ওয়াজ ব্যাড। আপনি বলছেন যে প্রথমে আপনি কিছুই করছিলেন না, ডিনো করছিল? আমি কিছুই করছিলাম না, আমি তো শুধু চুপচাপ শুয়েছিলাম। I'm in trouble. আর কিছু বছর পর আপনি কিছুই করছিলেন না, যা করার জন করছিল। না, তখন আমি করছিলাম, তখন আমি একটু বড় হয়ে গিয়েছিলাম। ইয়া, active participation of both people. Yeah, for Jism, right? আমি তো আমি জানি না, আমি এখন কিছুই আর বুঝতে পারছি না। এখন হাত ঠান্ডা হয়ে গেছে। আমি এখন আর ঠিকঠাক উত্তর দিতে পারছি না। যখন জন এসেছিলেন আপকে আদালতে, হ্যাঁ। তখন উনি আপনার বিষয়ে ভালো ভালো কথা বলেছিলেন। আমার মনে হয় আমি সেদিন দিল্লিতেই ছিলাম, আই থিঙ্ক। আপনি শুনেছিলেন যে উনি কি কি বলেছিলেন? ঠিক, আমি ছিলাম, দিল্লিতেই ছিলাম যখন আপনি ওই শোটা করছিলেন। হ্যাঁ, ঠিক। হ্যাঁ, উনি আমি দেখেছিলাম বলেছিলেন শোটা। যে আপনি ওনার জন্য কত কি করেছিলেন, প্রতিটা জিনিস ওনার ভালোভাবে মনে আছে। হ্যাঁ, মনে রাখা উচিত মানুষের। জনতার মধ্যে থেকে যদি কেউ প্রশ্ন করতে চান। আগামী দিনে আপনি আর জন কি একসাথে ফিল্ম করবেন?
অবশ্যই সিনেমা তো হতেই পারে ভবিষ্যতে, আমার তরফ থেকে তো কোনো সমস্যা নেই। মানে আপনি চান সিনেমা হোক? আমি চাইছি, মানে এরম কোনো চাহিদা তো আমার নেই, আমার শুধু চাহিদা ভালো কাজ করার। যদি আমরা ভালোভাবে একটা সিভিলাইজড ম্যানারে অ্যাজ গ্রোন আপ হিউম্যান বিংস, অ্যাজ আর্টিস্ট ক্যান ওয়ার্ক টুগেদার, উই উইল ডেফিনেটলি ওয়ার্ক। আপনি বলছেন যে আজকালকার যে ছেলেরা, না আমি এটা বলিনি, আমি জানি আপনি কি Loser। বলতে চলেছেন। তারা কি লুজার টাইপের হন? আমি এই কথাটা বলিনি, আসলে এক সাংবাদিক এসে আমায় বলেছিল যে আরে there are so many hot men around, are you dating anyone? I said না ভাই, all are losers। এইভাবেই একদম ইয়ার্কি করতে করতে, এটাতে কোনো সিরিয়াসনেস ছিল না, আর টাইটেল লেখা হলো all men are losers। আর তারপর আমি একটা টুইটও করেছিলাম, I love men and it's true, I love man, you know, all my friends are male friends and yeah, I don't think so, I really don't think so, I think men are fantastic। আপনার জীবনে সবচেয়ে ভালো টার্নিং পয়েন্ট কোনটা ছিল? অনেক পোল খুলে গেছে এখানে, আরও অতীতের অনেক স্মৃতিচারণ করেছি আমি, যেটা বহুদিন ধরে করিনি। আমার মনে হয় টার্নিং পয়েন্ট ইন মাই লাইফ অ্যাট দিস পয়েন্ট, আই উড সে ফ্রম দ্য টাইম আই হ্যাড আ ব্রেকআপ। ইটস মানে আমরা আমাদের জীবনটাকে খুব গ্রান্টেড ভাবে নিই, আর আমাদের জীবনের অনেক প্রায়োরিটিস ভীষণভাবে ডিপেন্ড করে অন্য লোকেদের ওপর। It somewhere taught me that it's very important in life, যেটা আমি একটু আগেই বলছিলাম, that you have to prioritize yourself in life। যখন আপনি নিজের খুশি বুঝতে পারবেন, নিজেই নিজেকে বুঝতে পারবেন, তাহলে I think you will be a better giver in your life and you will choose better things for you, for yourself in life। So খুবই অনেকগুলো জিনিস আমি বুঝতে শিখেছি। আমি খুব যেমন আমি বললাম, আমার অনেক বন্ধুরা মনে করে যে আই এম দিস হ্যাপি গো লাকি হিপি কাইন্ড অফ আ গার্ল। তো অল্প আধটু ম্যাচিওরিটি এসেছে আমার মধ্যে। তার আগে মাই লাইফ ওয়াজ টু মাচ অফ আ ফ্যান্টাসি অ্যান্ড দের ইজ আ বিট অফ রিয়ালিটি গোয়িং অন ইন মাই লাইফ রাইট নাও। আপনি ছোটবেলা থেকে খুব অন্ধকার, ভূত এসবের থেকে ভয় পেতেন ছোটবেলা থেকে, তাহলে কিভাবে আপনি রাজ আর রাজশ্রী করলেন? দেখুন, আমার মনে হয় যে এই যে ভয়টা আমার ভেতরে আছে ছোটবেলা থেকে, আই থিঙ্ক সিনেমাগুলো করে আমি চেষ্টা করি যাতে আই এম ট্রাইং টু ফেস মাই ফিয়ার্স অফ লাইফ। দেখে মনে হয় না যে আমি ভীতু, কিন্তু আমি ভীতু। আর আমি আপ্রাণ চেষ্টা করছি যে পৃথিবীতে আমি যেই জিনিসগুলোকে দেখে ভয় পাই, আমি সেগুলোর বিরুদ্ধে রুখে দাঁড়াই। অ্যান্ড somewhere I want to be strong for myself, and I don't know, and I also feel like all you girls, everybody in life, যদি আপনার জীবনে কোনো ভয় থাকে, you should actually go and face it rather than running away from it। আপনি টিকটিকি খুব ভয় পান? খুব ভয় পাই। I don't want to face any টিকটিকি, না। খুব ভয় পাই। আপনি বলছিলেন না যে জিনিসগুলোকে আপনি ভয় পান সেগুলোর সামনে আপনি রুখে দাঁড়াতে চান, তো আমি এত জোরে এখান থেকে পালাবো যে 1 সেকেন্ডে অদৃশ্য হয়ে যাব। টিকটিকিতে আমি খুব ভয় পাই। আমি একটা শো দেখেছিলাম, একটা গেম শো, একটা বড় চ্যানেলে দেখেছিলাম। মেয়েরা বসেছিল, তাদের পুরো মুখে আম লাগিয়ে দেওয়া হয়েছিল, আমের রস, আর এত মোটা মোটা টিকটিকি ছেড়ে দেওয়া হয়েছিল ওদের ওপর। অ্যান্ড সাম অফ দিস গার্লস ওয়ার মাই ফ্রেন্ডস, fellow models like Netra and all, and Yana Gupta, and I could see টিকটিকি all over their head and I would be dead। আমার এভাবে পয়সা রোজগারের প্রয়োজন নেই, আমার এরকম এক্সাইটমেন্টেরও প্রয়োজন নেই। টিকটিকি এসে আমার মুখের ওপর ঘোরাঘুরি করবে, চাই না। I can't do that। বিপাশা, সব ধরনের প্রশ্ন আমরা আপনাকে করেছি, আর আপনার অনেকগুলো রাজ আজ আপকে আদালতে তোলা হয়েছে, আর আপনি খুবই অনেস্টলি, খুবই সততার সাথে উত্তর দিয়েছেন। আমরা একটা ব্রেক নিয়ে নেব, আর ব্রেকের পর আপকে আদালতে আজকের মোকদ্দমায় আজকের জাজ মহেশ ভাটের রায় জেনে নেব আজকের মামলার। আমার বুক গর্বে চওড়া হয়ে গেছে। ওয়েলকাম ব্যাক। আপকে আদালতে আজ আমরা বিচার প্রক্রিয়া চালিয়েছি বিপাশা বাসুর উপর। আমরা প্রশ্ন করেছি ওনার নতুন সিনেমার বিষয়, আমরা জিজ্ঞেস করেছি ওনার ভয়ের বিষয় নিয়ে, ওনার সম্পর্কগুলোর বিষয় নিয়ে, ওনার ছোটবেলার বিষয় নিয়ে। বিপাশা প্রতিটা প্রশ্নের নিষ্ঠার সাথে, সততার সাথে উত্তর দিয়েছেন। এখন সময় হয়েছে আপকে আদালতে আজকের জাজ প্রডিউসার ডিরেক্টর মহেশ ভাটের রায়ের। যে কথাগুলো মন থেকে বলা হয়
সেগুলো মন ছুঁয়ে যায়। বিপাশা আজ মন থেকে কথা বলেছে। পুরো ভারতবর্ষ আপনাকে কুর্নিশ জানায়। আপনি একজন নির্ভীক মহিলা, এই যুব সম্প্রদায়ের একজন রোল মডেল। আপনি নিজের শর্তেই নিজের জীবন বাঁচেন। আপনি জীবনে অনেক কষ্ট পেয়েছেন, তার থেকে শিখেছেন, আর আপনাকে সেই অভিজ্ঞতা এমন এক জায়গায় এনে দাঁড় করিয়েছে যেখান থেকে আপনার এই নতুন যাত্রা শুরু হচ্ছে। আপনাকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। এটা আমার সৌভাগ্য যে আমি তোমায় আমার জীবনে খুঁজে পেয়েছি। আজ তোমায় দেখে গর্বে আমার বুকটা একেবারে ফুলে যাচ্ছে। আমি এবার কেঁদে ফেলবো। কিছু বলতে চাইছেন ভাট সাহেবকে? You know, I'm a very emotional girl, and it's really sweet. But Bhatt Saab said the sweetest things to me. Thank you. Thank you. Thank you. বিপাশা, আশা রাখি আপনি আজীবন এমনই কমপ্লিমেন্ট পেতে থাকুন। এইভাবেই আপনার চোখে বারবার আনন্দের ধারা বয়ে যাক। সিনেমা দিয়ে মানুষকে এন্টারটেইন করুন, অনেক বড় স্টার হয়ে থাকুন, আরো অনেক সিনেমা করুন এবং আরো অনেক মানুষের ভালোবাসা পান। আজকের শো এখানে শেষ করছি। আগামী সপ্তাহে আপনাদের সাথে আবার দেখা হবে এক নতুন অতিথিকে নিয়ে। ততক্ষণের জন্য নমস্কার।